একটি সরকারের সাফল্য কিসের উপরে নির্ভর করে এবং নতুন সরকারের সাফল্য কিসের উপরে নির্ভর করে? নতুন সরকারের সাফল্য নির্ভর করে হলো রাজনৈতিক প্রজ্ঞা বা দক্ষতা দিয়ে প্রশাসনকে ব্যবহার করে কিভাবে তিনি তার যে নির্বাচনী ইশতেহার সেটি তিনি কিভাবে বাস্তবায়ন করবেন সেটির উপরে অনেকাংশে তার সাফল্য নির্ভর করে। কিন্তু সচরাচর যেটি দেখা যায় যে নতুন সরকারে এসে অনেক সময় সরকারগুলো বিজনেস অ্যাজ ইউজুয়াল অর্থাৎ যেভাবে চলছে সেই ঢিমে তেতালা বা গা ঢালা প্রক্রিয়ার মধ্যে তারা ঢুকে যান এবং সেখানে আমরা অনেক সময় দেখি যে মন্ত্রণালয়গুলোর যে নেতৃত্ব দেবার কথা সেই নেতৃত্ব দিতে অনেক সময় তারা ব্যর্থ হন। আমরা যে প্রশাসনকে দেশে এই প্রশাসনও বিভিন্নভাবে এক ধরনের ইনার্শিয়া দেখান, জড়তা দেখান, এড়িয়ে যাওয়ার এক ধরনের প্রবণতা রয়েছে এবং একই সাথে একটা সময়ের পরে গিয়ে সরকারের মধ্যেও নির্বাচনী ইশতেহারের বিষয়গুলো তারাও ভুলে যেতে শুরু করেন। সুতরাং এই সমস্ত জিনিসগুলোর কারণে আমরা অনেক ক্ষেত্রে নতুন সরকারের সাফল্য আমরা দেখতে পাই না। তো সেই চ্যালেঞ্জগুলো এই সরকারের সামনেও দাঁড়িয়ে আছে এবং এই সরকারকেও এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই আসলে এগুতে হবে। তো আমরা সেই জায়গা থেকে সিপিডি আমরা আজকের যে স্টাডিটি করেছি সেটা হলো জ্ঞানলব্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, যেটাকে ইংরেজিতে বলছি নলেজ বেসড ডিসিশন মেকিং। এটার উপরে ভিত্তি করে আমরা আমাদের এই স্টাডিটি করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে এই জ্ঞানলব্ধ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া 6টি এলিমেন্ট। এ থেকে আমরা যেটা বুঝাতে চাচ্ছি যে সরকারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে উপযুক্ত তথ্য উপাত্ত গ্রহণ করে কাজটি করা হয় কিনা, সেগুলো পর্যাপ্তভাবে বিশ্লেষণ করে মূল্যায়ন করা হয় কিনা, যথেষ্ট মাত্রায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা হয় কিনা, যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত থাকার কথা তারা এই প্রক্রিয়াতে তাদেরকে যুক্ত করা হয় কিনা, এরপরে এটার যে নৈতিক এবং আইনি যে বিষয়গুলো সেই জায়গাগুলোকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিনা এবং সর্বোপরি দক্ষতার সাথে যে সিদ্ধান্তটি নেওয়া হয় সেটি বাস্তবায়ন করা হয় কিনা। এই 6টি বিষয়কে আমরা সবসময় মনে করি যে সরকারের যে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটি যেন সবসময় মাথায় থাকে। তো সেটির যে কি ধরনের এটার ইনস্ট্রুমেন্টসগুলো কি হতে পারে, ইন্ডিকেটরগুলো কি হতে পারে সেটা ডান দিকের টেবিলে দেওয়া আছে, আমি আর সেখানে যাচ্ছি না। শুধু আপনাদেরকে এই 6টি বিষয়কে মাথায় রাখতে বলছি। আগামী প্রেজেন্টেশনটি এটির আলোকেই অনেকটা ঘুরবে। আমরা আজকের এই প্রেজেন্টেশনে দেখতে পাচ্ছেন যে 13টি বিষয়কে মাথায় রেখেছি। আপনারা ইংরেজি যে বর্ণনাটা পেয়েছি ওখানে 16 লেখা আছে, এটা আসলে 13টি বিষয় হবে এবং সেই 13টি বিষয়ের কথা বলা হয়েছে। একটি হলো রাজস্ব আহরণ, সহায়ক ব্যবসায় পরিবেশ, বাণিজ্য নীতি আলোচনা, বৈদেশিক বিনিয়োগ, বিদ্যুৎ এবং জ্বালানি, জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, শিশু শ্রম, বৈদেশিক অভিগমন, কৃষি, স্টেম এডুকেশন যেটা আসলে বিজ্ঞান প্রকৌশল এবং প্রযুক্তি এবং গণিত, ই সরকার এবং জাতীয় সংসদ। এই 13টি বিষয়কে আমরা আজকের আলোচনায় রেখেছি বিষয় করার জন্য। আমাদের আজকের মূল প্রতিপাদ্য বিষয় হলো যে নতুন সরকার কিভাবে তার এক্সিকিউটিভ বডি অর্থাৎ নির্বাহী বিভাগকে কাজে লাগিয়ে তার যে অভীষ্ট লক্ষ্য সেটি বাস্তবায়ন করবেন এবং একই সাথে সেটি করবার ক্ষেত্রে কিভাবে তারা পার্লামেন্টারি সিস্টেমটিকে ব্যবহার করবেন জবাবদিহিতা নিশ্চিত করবার জন্য এবং একই সাথে স্বচ্ছতা নিশ্চিত হবে এই প্রক্রিয়ায়। এই বিষয়গুলোকেই আমরা মাথায় রাখতে চেয়েছি সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায়। আপনারা একটা স্লাইড দেখতে পাচ্ছেন, এখানে এই যে বিদ্যুৎ বাদে বাকি যে 12টি খাত সেই 12টি খাতের একক একটি আমরা ড্যাশবোর্ড করেছি। এই ড্যাশবোর্ডে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা হলুদ থেকে লাল দেখতে পাচ্ছেন। হলুদ থেকে মানে হচ্ছে তুলনামূলকভাবে কম প্রবলেমেটিক আর লাল হচ্ছে বেশি প্রবলেমেটিক এবং এগুলো হচ্ছে খাতগুলো। আপনি খাতের ভিতরে তাকালেই দেখবেন সবচেয়ে বেশি লালচে হয়ে আছে শিশু শ্রমের জায়গাটি। আমরা যে খাতগুলো নিয়ে আলোচনা করছি তার ভিতরে আমাদের কাছে সবচেয়ে প্রবলেমেটিক মনে হয়েছে যে শিশু শ্রমের জায়গাটি এই মুহূর্তে সবচেয়ে প্রবলেমেটিক রয়েছে। এরপরে রয়েছে শ্রম অধিকারের বিষয়, তারপরে রয়েছে হলো অভিগমন যেটি সেটি এবং এইভাবে করে ব্যবসার পরিবেশ রয়েছে, তারপরে জলবায়ু পরিবর্তন রয়েছে এবং সর্বশেষে পার্লামেন্ট রয়েছে। যদিও পার্লামেন্টের বিষয়ে আমার আপত্তি রয়েছে, কেননা যথেষ্ট মাত্রায় তথ্যপত্র পাইনি, পেলে হয়তো দেখা যেত যে এটিও আসলে উপরে উঠে আসতো। কিন্তু আমরা রাজস্ব আহরণের জায়গাটি তুলনামূলকভাবে আমরা বেটার দেখতে পেয়েছি অন্য যেগুলোর তুলনায়। এটি একটি সামগ্রিক মূল্যায়ন, নিশ্চয়ই বুঝতে পারছেন। এবং এই মূল্যায়নের ভিতরে দেখতে পাচ্ছেন যে লাল ভাবটি বাইরের যে রাউন্ডটি
সেই রাউন্ডটিতে লাল ভাবটি সবচেয়ে বেশি, অর্থাৎ সবগুলোর ভিতরে যদি গোল করে চিন্তা করেন তাহলে বাইরের যে রাউন্ডটি সেটি বোঝাচ্ছে, দেখতে পাচ্ছেন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ইফিসিয়েন্সি, অর্থাৎ বাস্তবায়ন এবং দক্ষতা, এই জায়গাটিতে সকল বিষয়ের ক্ষেত্রে দুর্বলতা সবচেয়ে বেশি, এটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে। অর্থাৎ এই যে এই সার্কেল যেটা দেখাচ্ছে তার বাইরের যে সার্কেলটি, সেই সার্কেলটিতে তুলনামূলকভাবে লালের ঘনত্ব বেশি। এটি দিয়ে বোঝাতে চাচ্ছি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন প্রক্রিয়ার ভিতরে এটি দক্ষভাবে এটি ইমপ্লিমেন্টেশনটি সবচেয়ে দুর্বল জায়গা। সুতরাং আমরা অনেক নীতি কাঠামো নেই, অনেক কিছু নেই, কিন্তু আপনারাও বলেন আমরাও বলি বাস্তবায়নের জায়গাটি হচ্ছে সবচেয়ে দুর্বল। এটি এই ছবির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারপরে লিগ্যাল কমপ্লায়েন্সেও কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বিষয়ে সমস্যা রয়েছে। আমি যদি বিদ্যুৎ খাতের ছবিটা আপনাদেরকে দেখাই, তাহলে বিদ্যুৎ খাতের ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো নিয়েছি তার ভিতরে সবচেয়ে দুর্বলতম জায়গা হচ্ছে ফাইন্যান্স। আমরা এনার্জি ফাইন্যান্স, অর্থাৎ জ্বালানি খাতের জন্য বা নবায়নযোগ্য বা এনার্জি ট্রানজিশন, জ্বালানি রূপান্তরের জন্য যে ফাইন্যান্স দরকার, সেই জায়গাটিতে আমরা সবচেয়ে বেশি প্রবলেমেটিক মনে হয়েছে এবং এই ছবিটিতে দেখতে পাচ্ছেন। এবং সেই জায়গায় প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট, অর্থাৎ বেসরকারি খাতের অংশগ্রহণের জায়গাটি তুলনামূলকভাবে আমাদের মনে হচ্ছে প্রাইভেট সেক্টর রেডি, কিন্তু অন্যরা রেডি না, এবং সেই কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের বিষয়গুলো সবার, প্রাইভেট সেক্টরের বিষয়টা সবার শেষে রয়েছে। কিন্তু এই বিদ্যুৎ খাতের ক্ষেত্রেও সেই একই বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে বাস্তবায়ন এবং দক্ষতা সমস্যা, এটি সবচেয়ে বেশি প্রবলেমেটিক। অর্থাৎ সামগ্রিকভাবে সরকারের বাস্তবায়ন জনিত চ্যালেঞ্জটি এটি এই সরকারকেও পোড়াতে পারে, যদি এই সরকার শুরু থেকেই সেই জায়গায় যদি যথেষ্ট মাত্রায় নজর না দেয়। আমি এই স্লাইডগুলো শেষে রেখেছিলাম, কিন্তু গুরুত্বের বিবেচনায় শুরুতে আপনাদেরকে এটি বলে নিলাম। এবার আমি খাত ভিত্তিক বিশ্লেষণে আপনাদের সাথে যাচ্ছি। প্রথমেই হচ্ছে রাজস্ব আহরণ জড়িত বিষয় আপনাদের কাছে তুলে ধরব, এবং রাজস্ব আহরণ জড়িত জায়গাটিতে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, আপনারা নিশ্চয়ই সেটি স্মরণ রেখেছেন। কিন্তু দুর্ভাগ্য যে এই অন্তর্বর্তী সরকারের সময় আমাদের রাজস্ব আহরণ অনেক বেশি দুর্বলতর হয়ে পড়েছিল, এবং এশিয়ার ভিতরে আমাদের রাজস্ব জিডিপি অনুপাত সবচেয়ে কম এই মুহূর্তে, আপনারা এটা আগেও রিপোর্ট করেছেন। সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যে এই সরকার যে প্লেস করছে তার নির্বাচনী ইশতেহার, সেখানে এটিকে সে বাড়িয়ে 7 থেকে 10% নিয়ে যেতে চায়। এটি একটা রিজনেবল টার্গেট, আমাদের কাছে টার্গেটটি অবাস্তব মনে হয়নি, এবং 2035 সাল নাগাদ 15% নিয়ে যেতে চায়, সেটাও আমাদের কাছে রিজনেবল মনে হয়েছে। এবং সেটি করবার জন্য তারা প্রপার্টি ট্যাক্সকে ইন্ট্রোডিউস করতে চান, সেটাও আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। তারা এক ধরনের আর্থিক সামাজিক চুক্তির অধীনে তারা প্রপার্টি ট্যাক্সকে ইন্ট্রোডিউস করতে চান, কিন্তু আমাদের কাছে এই জায়গাটিতে মনে হয়েছে যে এগুলো করবার ক্ষেত্রে যেন কর ন্যায্যতার বিষয়টিকে যেন সরকার ভুলে না যান, সেটি মাথায় রাখতে বলছি। এবং এই কর সংক্রান্ত বিষয়গুলোতে দুর্বল জায়গাটি হচ্ছে তথ্য উপাত্তের ঘাটতি এবং এগুলোর বিশ্লেষণ, এবং একই সাথে স্টেক হোল্ডারদেরকে সংযুক্ত করার জায়গাটি তুলনামূলকভাবে ভালো অন্য যে কোনো খাতের চেয়ে, যেটা আমরা এই করের ক্ষেত্রে এনবিআর এর ক্ষেত্রে দেখেছি। অন্তত তাদের এক ধরনের এনগেজমেন্ট রয়েছে, যেটা অন্য খাতগুলোতে তাও আমরা দেখতে পাই না। আমরা যদি এই প্রবলেমগুলোকে আলাদা আলাদা করে যাই, তাহলে আমরা রিগ্রেসিভ ট্যাক্স, যেটা ট্যাক্সের যে রিগ্রেসিভিটি, অর্থাৎ এটা কি এক ধরনের বৈষম্যমূলক ট্যাক্স কিনা, সেই জায়গাটি যদি দেখতে চাই, তাহলে আমাদের রিকমেন্ডেশন, যেটা আমরা রিকমেন্ডেশনগুলোকে 180 দিনের এবং 180 দিনের পরে এইভাবে দুটো ভাগ করে রিকমেন্ডেশনগুলোকে আপনাদের জন্য রেখেছি। সেক্ষেত্রে আমাদের রিকমেন্ডেশন যেটি থাকবে, এই যাতে বৈষম্যমূলক ট্যাক্স না হয়, সেক্ষেত্রে এনবিআর এর উচিত হবে একটা এক্সপার্ট কমিটি করা, যার অধীনে নিয়মিতভাবে যাদেরকে ডিডাকশন করা হচ্ছে, ট্যাক্স এক্সপেন্ডিচার ক্যাপ দেওয়া হচ্ছে, ট্যাক্সেবল ইনকামের ডেফিনেশন, এগুলো যেন নিয়মিত সে সংজ্ঞায়িত করে, এবং একই সাথে এনবিআর যেন একটা ডেডিকেটেড ওভারসাইট কমিটি করে। বিভিন্ন ধরনের যে ডিসপিউট হয়, আপনারা জানেন ট্যাক্স রিলেটেড ডিসপিউটগুলো নিয়মিত হয়, কিন্তু এটার জন্য আসলে একটি ডেডিকেটেড কমিটি থাকা দরকার, যেটাতে এক্সপার্টরা থাকবেন। এরকম একটি কমিটি দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করা দরকার। আমরা মনে করি যে ভ্যাটের ক্ষেত্রে এখন যে 8টি স্ল্যাব রয়েছে, এটিকে ধাপে ধাপে কমিয়ে এটিকে 3 টায়ার স্ল্যাবে নিয়ে যাওয়া, এবং সর্বশেষে দীর্ঘমেয়াদে এটা 2 টায়ার স্ল্যাবে যাওয়া। অর্থাৎ 3 টায়ার বলতে আমরা বুঝিয়েছি স্ট্যান্ডার্ড, রিডিউসড এবং জিরো রেট, এই 3টা রেটে একসময় যেন চলে যায়। এবং আমাদের একটা প্রস্তাবনা রয়েছে দীর্ঘমেয়াদে এটা যেন সিঙ্গেল ডিজিটে চলে আসে এই ভ্যাটের রেটটি, সেটি আমরা বলতে চাই। সুতরাং এই যে এখন যে 8টি স্ল্যাবে রয়েছে, এটিকে ভেঙে ভেঙে এটিকে একসময় যাতে 3টিতে এবং একসময় যেন 2টিতে চলে আসে, এটি আমাদের একটি সাজেশন।
একই সাথে আমরা যাতে রেভিনিউ যাতে লস না হয় বা এই যে বেরিয়ে না যায় সেই জন্য অনেক ধরনের প্রতিষ্ঠানকে ইন্ডিয়ার বিভিন্ন ধরনের কর অবকাশ সুবিধা দিয়ে থাকে, যেগুলো আমাদের কাছে অযৌক্তিক মনে হয়। এর ভিতরে আমরা দেখতে পেয়েছি যে অযৌক্তিক সুবিধার ভিতরে রয়েছে এক্সক্লুসিভ ক্লাব যেগুলো রয়েছে, এন্টারটেইনমেন্ট ক্লাব, তাদেরকে কর অবকাশ সুবিধা দেওয়া আছে, স্টক মার্কেটকে কর অবকাশ সুবিধা দেওয়া আছে। এই জায়গাগুলো তারা বিবেচনা করতে পারে যে এই জায়গাগুলো নতুন করে পুনর্মূল্যায়ন করতে পারেন তারা। একই সাথে আমরা মনে করি যে খাতভিত্তিক ট্যাক্স কাট না দিয়ে এককালীন সামগ্রিকভাবে একটা ট্যাক্স কাটের সিস্টেমে যাওয়া, তাতে যেটা হবে যে ক্ষুদ্র মাঝারি যারা নতুন এন্টারপ্রেনার উদ্যোক্তা তারা ওই সুবিধাটি পাবে, কিন্তু যখনই খাত বলে দিবেন তখনই উনি ওই খাতে না হলে তিনি যদি স্টার্ট আপ হন তাহলে তিনি সেটি আবার পান না। সুতরাং আমরা খাত ভিত্তিক এই ট্যাক্স কাটের জায়গা থেকে সরে এসে সময়বদ্ধভাবে ট্যাক্স কাট যাতে হয়, এটা যাতে সকলে পেতে পারে, এসএমই থেকে শুরু করে সকলে অ্যাক্রস অল সেক্টরস, সেটিকে আমরা এখানে বিবেচনার কথা আমরা এখানে বলছি। আমরা দেখতে পাচ্ছি যে জ্বালানি খাতের জন্য বিশেষ করে ফসিল ফুয়েলের জন্য ডিসপ্রপোর্শনেটলি অনেক ধরনের ট্যাক্স কাট দেওয়া আছে, যেটা নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে যেমন প্রতিবন্ধক এবং একই সাথে কার্বন নিঃসরণ সংক্রান্ত যে সমস্ত উদ্যোগ সেগুলোকেও আসলে উৎসাহিত করে। সুতরাং সেই জায়গাটির ক্ষেত্রে আমরা এগুলোকে উইথড্র করার জন্য আমরা বলেছি। আমরা কর খাতের ক্ষেত্রে আমরা ডিজিটাল রিটার্ন, ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার বিষয়টি সকল ধরনের অর্থনৈতিক কাজে, বিজনেসের কাজে এটা ম্যান্ডেটরি করার জন্য বলেছি। এটা যেন এখন তো আমরা দেখতে পাচ্ছেন আপনারা যে পার্সোনাল ইনকাম ট্যাক্সের জিনিসটি হয়েছে, আমরা এই বিষয়টি বড় ফার্মগুলো তাদের মতো করে তারা কর্পোরেট রিটার্ন অনলাইনে দিচ্ছে, কিন্তু আমরা এটিকে ম্যান্ডেটরি করতে বলছি সকল ধরনের বিজনেস এন্টিটির জন্য, সেটি যেন আগামী দিনে এটি করা হয় সেটি আমরা এখানে বলছি। দীর্ঘমেয়াদে আমরা যেটি বলতে চাই যে এই যে এখন ফ্ল্যাট কারেন্ট যে কর্পোরেট রেট রয়েছে, যে সেটিকে আসলে ফ্ল্যাট রেট সকলের জন্য ফ্ল্যাট রেট একটি না দিয়ে এটিকে আসলে পারফরমেন্স ভিত্তিতে ফ্ল্যাট রেটটি যেন ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যেটা বলতে চাচ্ছি, এখন দেখবেন যে একটা ফ্ল্যাট রেটে 15% এভাবে করে দেওয়া আছে, এভাবে না দিয়ে আমরা খাত ভিত্তিক তার কন্ট্রিবিউশনের মূল্যায়নে এই কর সুবিধাটি, কর ছাড়ের সুবিধাটি দেওয়ার পক্ষপাতী। এক্ষেত্রে যেমন হতে পারে সে ইনভেস্টমেন্ট করেছে কিনা, নতুন ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করেছে কিনা, এক্সপোর্ট গ্রোথে তার ভূমিকা আছে কিনা, এমপ্লয়মেন্ট জেনারেশনে বড় ভূমিকা রাখছে কিনা, এরকম ধরনের কোয়ালিফাইং ওয়েতে তাকে সুবিধা দেওয়া যেতে পারে। একেবারে ঢালাও সকলের জন্য একই কর্পোরেট ট্যাক্স রেট, সেখান থেকে বেরিয়ে এসে তার মূল্যায়ন ভিত্তিক ভাবে এটি যেন দেওয়া হয় সেটি আমরা বলেছি। আমরা আগেই বলেছি যে ভ্যাট সিস্টেমটিকে স্ট্রিমলাইন করার ব্যাপারে আমরা বলেছি, এবং আমরা ছোট যারা নতুন উদ্যোক্তা যারা তাদের জন্য আমরা এক ধরনের ইনসেন্টিভ প্যাকেজ ঘোষণা করতে বলছি, যাতে তারা ভলান্টারি রেজিস্ট্রেশন উইন্ডোটি যেন তাদের জন্য খোলা থাকে, তারা যেন ফ্রি ডিজিটাল টুল পান অ্যাক্সেস করার, কোয়ার্টারলি রিটার্ন অপশন যেন তাদের জন্য থাকে, এরকম কিছু উদ্যোগের কথা আমরা তাকে বলেছি। রেভিনিউ যাতে লিক না হয়, এই যে পাচার না হয়, চুরি না হয়, সেজন্য আমরা বলেছি যে আন্তর্জাতিক যে ট্যাক্স ইভাশন প্রিভেনশন গাইডলাইন রয়েছে এটির সঙ্গে এগ্রিমেন্ট সাইন করা, এবং যাতে করে এই যে আমাদের যে কর ফাঁকি যে একটা ব্যাপক দৌরাত্ম্য রয়েছে এটিকে যাতে আমরা কন্ট্রোল করতে পারি, সেজন্য এই ধরনের চুক্তি করবার প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি। এবং আমরা মনে করি যে এই যে সিস্টেমগুলো রয়েছে এগুলোর ভিতরে ইন্টিগ্রেশন দরকার, বাই ডাইরেকশনাল ডাটা এক্সচেঞ্জ দরকার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক এবং এনবিআর এরা যেন ওই যে এখন যেটা রয়েছে যে চাহিলে দেওয়া হয়, এই চাহিলে দেওয়া হয় না, যে কোনো সময় যাতে তারা চাইলেই যাতে এগুলো চেক করতে পারেন যে কোনো ট্রানজ্যাকশন, এটাকে বাই ডাইরেকশনাল ট্রানজ্যাকশন বলা যায়। এবং সেটা করার জন্য যে এখন যে বিভিন্ন ধরনের নতুন অ্যানালাইটিক্যাল সফটওয়্যার রয়েছে এগুলোকে ব্যবহার করে এগুলো করা সম্ভব, এই জায়গাগুলোকে আমরা আগামী দিনে গুরুত্ব দিতে বলছি। গভর্নেন্সের ক্ষেত্রে আমরা মনে করি যে এনবিআর এর ভিতরে একজন স্বাধীন কর্মকর্তা, স্বাধীন ডিরেক্টর নিয়োগের অপশন রাখা দরকার, যিনি এখন যে ব্যুরোক্র্যাটরা রয়েছেন তাদের বাইরে একজন স্বাধীন ডিরেক্টরের অপশন এখানে যুক্ত করবার সুযোগ রয়েছে বলে আমরা মনে করি। এবং ট্যাক্স ডিসপিউট এগুলো সমাধানের জন্য এগুলো যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে হয়, এগুলো যাতে ডিজিটালি এগুলো সমাধান করা যায় 30 থেকে 45 দিনের মধ্যে, সেই বিষয়টাকে আমরা এখানে গুরুত্ব দিতে বলছি। এবং একই সাথে যে দুটো ভাগ করা হয়েছিল যে এনবিআর এর পলিসি এবং এনবিআর এর ম্যানেজমেন্ট, এই সংক্রান্ত কার্যক্রমগুলো আমরা দীর্ঘমেয়াদে এগুলোকে দ্রুত শেষ করবার জন্য অনুরোধ করছি।
আমরা যদি ব্যবসার পরিবেশে এবার যদি যাই আপনাদের কাছে, ব্যবসার পরিবেশের ক্ষেত্রে আমরা যে জিনিসটি জানি, আপনারা সকলেই জানেন যে ব্যবসার পরিবেশের ক্ষেত্রে সমস্যাগুলো কোথায়। আবার ব্যবসার পরিবেশের ক্ষেত্রে আমরা সমস্যাগুলো যেমন দেখতে পাই অবকাঠামোতে, আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে দেখতে পাই, মানব সম্পদের ক্ষেত্রে যেমন দেখতে পাই, এবং অর্থায়নের ক্ষেত্রে আমরা এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাই। তবে ব্যবসায়ীরা যে জায়গাটি বলছেন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতার জায়গাটিকে এবং বাস্তবায়নের অদক্ষতার জায়গাটিকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বলে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং করাপশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা তাদের জন্য। ইনফর্মাল যে ট্রানজাকশন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সাথে করতে হয় এবং একই সাথে দুর্নীতি, এই বিষয়গুলো ব্যবসায়ীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এটা আপনারা অজানা না আপনাদের কাছে। সেই জায়গা থেকে আমরা যে জিনিসটি বিএনপির ইলেকশন ম্যানিফেস্টোর ভিতরে আমরা দেখতে পাচ্ছি, অবকাঠামো উন্নয়নের জন্য তারা এক্সপ্রেসওয়ে গ্রিড করতে চান, তারা দ্বিতীয় পদ্মা সেতু করতে চান, যমুনা সেতু করতে চান, এবং একই সাথে ন্যাশনাল লজিস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম করতে চান। উদ্যোগগুলো ইতিবাচক হলেও আমরা মনে করি যে বড় অবকাঠামোতে এই মুহূর্তে যাবার মতো আর্থিক সামর্থ্য সরকারের নেই। সুতরাং যে কোনো বড় অবকাঠামোর ক্ষেত্রে আমরা মনে করি যে সরকারের ধীরে চলো নীতি পালন করা দরকার। একই সাথে আমরা গ্যাস বিদ্যুতের সমস্যার কথা আপনারা জানেন, বিএনপি এক্ষেত্রে কমিট করেছেন যে তার আনইন্টারাপ্টেড ইলেকট্রিসিটি এবং গ্যাস সাপ্লাই তারা নিশ্চিত করবেন। একই সাথে আমরা প্রাতিষ্ঠানিক খাতে যে ধরনের চ্যালেঞ্জগুলো আমরা দেখতে পাই, তার মধ্যে অন্তর্বর্তী সরকারের সময় কিছু এইগুলোকে ইন্টার অপারেবল কিছু সিস্টেম করার চেষ্টা হয়েছে। বাংলা বীজ নামে একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম করা হয়েছে, একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেমে যাওয়া, ডিজিটালি যাওয়া, যাতে সকল ধরনের কার্যক্রমগুলো ডিজিটালি হতে পারে, ভ্যাট, ট্যাক্স এগুলো হতে পারে, এবং একটা কোর্ট অর্ডিন্যান্সও করা হয়েছে, সেটিও আমরা দেখতে পাই। আবার একই সাথে বিএনপির ম্যানিফেস্টোতেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আরো বেশি ডিরেগুলেশনে যেতে চায় এবং সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স এবং ওয়ান স্টপ সার্ভিস করতে চান। উদ্যোগগুলোকে আমরা ইতিবাচক মনে করি। আমরা আগামী দিনে দেখব যে এই জায়গায় বিএনপি কি করে, এবং দুর্নীতি রোধকল্প এবং এই যে অপ্রাতিষ্ঠানিক এই যে লেনদেন, এটি বন্ধ করতে বিএনপি এক ধরনের ন্যায়পাল নিয়োগের ঘোষণা দিয়েছে। আমরা মনে করি যে সরকারের উচিত অন্য যে কোনো নিয়োগের পাশে দ্রুত ন্যায়পাল নিয়োগের কাজটি শেষ করা, এবং এই যে এবং কর ন্যায়পাল এবং ব্যবসাজনিত ন্যায়পাল এবং ব্যাংকিং খাতের ন্যায়পাল, আমরা তিনটি ন্যায়পালের জিনিস যোগ্য বলেছি, এই ন্যায়পাল নিয়োগগুলো যেন শুরু থেকেই হয়। তাহলে ন্যায়পাল শুরু থেকেই সরকারের ভিতরে বাইরে বিভিন্ন ধরনের যে অনিয়ম দুর্নীতির যে বিষয়গুলো রয়েছে বা বিভিন্ন ক্ষেত্রে যে গ্রিভান্স রয়েছে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে, সেই জায়গাগুলোর দিকে তারা নজর দিতে পারবেন। মানব সম্পদের ক্ষেত্রে বিএনপি বলছে যে তারা এডুকেশন কারিকুলাম তারা মডার্নাইজ